নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে দেখতে পারবে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকে যাওয়ার যে একটা জার্নি, সেই পুরোটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে শিপে করে জার্নি করা হচ্ছে সেই শিপটার বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদেরকে নিয়ে চলে এলাম পোর্ট ব্লেয়ারের হ্যাডো জাহাজ ঘাঁটিতে। এখান থেকেই বড় বড় শিপগুলো মেনল্যান্ডের জন্য যাতায়াত করে, আবার ইন্টার আইল্যান্ডের জন্য যাতায়াত করে। তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি যে নীল আর হ্যাবলকের জন্য যে বোটগুলো যাতায়াত করে বেশিরভাগ মেরিন জেটির থেকে। ট্যুরিস্ট সিজনের সময় বড় বড় শিপগুলো হ্যাবলকের জন্য যাতায়াতের ব্যবস্থা করে দেয়, কিন্তু এই শিপগুলো মেরিন জেটির থেকে ছাড়া অসম্ভব। আজকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হ্যাবলকে ঘুরতে যাচ্ছে, যার জন্যই তোমাদের সঙ্গে সিন্ধু বোটের পুরোটা ট্যুর শেয়ার করতে পারছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই শিপটা হচ্ছে লাক্সারি শিপ। শিপের মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলার ব্যবস্থা সবকিছুই আছে। শিপের জার্নিটা সব থেকে এনজয় করা যায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, কারণ এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে। আর যখন আমাদের আন্দামানের ওয়েদারটা খারাপ হয়ে যায়, তখন এই বড় বড় শিপেরই ব্যবস্থা করা হয়। এখানে সবাই ক্যারাম খেলছে, আর দেখে মনে হচ্ছে কোনো একটা ঘরের মধ্যে বা হোটেলের মধ্যে খেলছে, কারণ এই সময়টা এত সুন্দর ওয়েদার থাকে, বোঝাই যায় না যে আমরা শিপে করে জার্নি করছি। এবার তোমাদেরকে বোটের ছাদে নিয়ে এলাম। ছাদ থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে। আর এই সময় সিজনটা এত ভালো থাকে যে যার জন্য প্যাসেঞ্জাররা কেউ আর ক্যাবিনে থাকে না, সবাই ছাদের উপর এসে যায়, সবাই ফটো তোলে, সবাই এনজয় করে, আর মনেই হয় না যে সমুদ্র থেকে জার্নিটা হচ্ছে। যখন শিপগুলো পোর্ট ব্লেয়ার থেকে রওনা হয় অন্য অন্য আইল্যান্ডে যাওয়ার জন্য, তখন পোর্ট ব্লেয়ার ছাড়ার যে একটা দৃশ্য, সেই দৃশ্যগুলো দেখার মতন। এই শিপের প্যাসেঞ্জারের ক্যাপাসিটি হচ্ছে 500 থেকে 700-র মধ্যে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকে পৌঁছাতে এই শিপে সময় নেয় 2 থেকে 2.5 ঘন্টা। এবার তোমাদেরকে নিয়ে এলাম শিপের ক্যান্টিনে। আর এই ক্যান্টিনে সকালের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আর এছাড়া 3 টাইম খাবারের ব্যবস্থা করা রয়েছে।
এই যে হচ্ছে একজন দিদির পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল, আর সবার ব্রেকফাস্ট করার পরে একটু রেস্ট নেওয়ার জন্য ক্যাবিনে এসে গেছে। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা কিভাবে সময় চলে যায় কেউ টেরই পায় না, কারণ সবার গল্প গুজবে সময়টা পার হয়ে যায়। তোমাদেরকে বলেইছিলাম যে শিপটা অনেক পরিষ্কার, দেখো কোথাও একটু নোংরা নেই আর খুব সুন্দর। এই সিন্ধু শিপের টিকিটের রেট হচ্ছে আইল্যান্ডার 200 রুপিস আর নন আইল্যান্ডার 1050 রুপিস। হ্যাভলক বা স্বরাজ দ্বীপে যেতে গেলে এরকম ছোট ছোট আইল্যান্ড দেখতে পাওয়া যায়, আর দূর থেকে দেখো স্বরাজ দ্বীপটা দেখা যাচ্ছে। আর এই যে নৌকাগুলো সব মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছে। আমাদের ছোটবেলা থেকে বড় হওয়াটাই সমুদ্রের মধ্যে, কারণ যেদিকেই যাব আমরা সমুদ্র পার করেই যেতে হয়। কিন্তু মেনল্যান্ড থেকে যারা আসেন বেড়াতে তাদের কাছে এই সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য ওগুলো খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো শিপ প্রায় স্বরাজ দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। স্বরাজ দ্বীপটা দেখো ভালোভাবেই দেখা যাচ্ছে। আর স্বরাজ দ্বীপের ব্যাপারে তোমাদের কিছু বলি। স্বরাজ দ্বীপটার নাম ছিল হ্যাভলক, কিন্তু হ্যাভলক নামটা চেঞ্জ করে স্বরাজ দ্বীপ রাখা হয়েছে। এই দুটো আইল্যান্ডই ট্যুরিস্টের জন্য সবথেকে ফেমাস। শহীদ দ্বীপের তুলনায় স্বরাজ দ্বীপ অনেক বড়, আর স্বরাজ দ্বীপটা সবথেকে বেশি ডেভেলপড, কারণ এখানে ট্যুরিজম খোলা হয়েছে অনেক আগে, আর দেখারও অনেক জায়গা আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো দেখবে আমার ব্লগে ভিডিওগুলো সবটা ডিটেলসে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ কি আমি জানি যে আমাদের দেশে বা বাইরের দেশে যত বন্ধুরা আছে আমার সবাই কেউ কেউ আন্দামানে এসেছে, কেউ কেউ আসতে পারেনি। তা আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে সবটা ঘোরানোর। আমার একটা ইচ্ছা আছে, আমি যদি তোমাদের আশীর্বাদে আর উপরওয়ালার আশীর্বাদে সুস্থ থাকি তাহলে পুরোটা আন্দামান আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকে আমার ব্লগে আছে যাদের বয়স 60 বছরের উপরে হয়ে গেছে, হয়তো তারা আসতে পারবেন না। তার জন্যই আমার বেশি ব্লগে আন্দামানের বিষয়ে সব কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এর জন্য আমার খুবই কষ্ট হয়, কিন্তু তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আর দেখি যে তোমাদেরও আসতে ইচ্ছা করে, তখন ভাবি যে না, আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে সবটা দেখাবো। এই যে হচ্ছে স্বরাজ দ্বীপের জাহাজ ঘাঁটি। স্বরাজ দ্বীপে সকাল থেকে শুরু হয়ে যায় শিপের যাতায়াত করা, আর রাত পর্যন্ত চলে, কারণ প্রচুর গেস্ট আসে। আর গেস্টের জন্য সরকারি শিপ, প্রাইভেট শিপ সব কিছুর ব্যবস্থা করা রয়েছে। শিপ স্বরাজ দ্বীপে পৌঁছে গেছে, এবার যে যার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পালা।
স্বরাজদ্বীপের শিবঘাটি থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই খুব সুন্দর। প্রতিদিন এত গেস্ট আসে যেটা হিসাব করা যায় না। আগে প্রচুর ফরেনার আসতো, কিন্তু এখন ফরেনার খুব কম দেখা যায়, ইন্ডিয়ানই বেশি দেখা যায়। আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগই ট্রাভেলসে রয়েছে, আর তাদের মুখ থেকেই শুনতে পাই যে এই সময় কোনো রুম খালি থাকে না, সব আগের থেকে বুক হয়ে যায়। এইখানে দেখো সমস্ত গেস্টের এজেন্টরা দাঁড়িয়ে আছে আগের থেকে, সবাই বুক করা থাকে, কন্ট্যাক্ট করা থাকে, আর সেই হিসাবে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, আর এক একজন করে সবাইকে তারা রিসিভ করে নিয়ে যান। এইসব এরিয়াতেই টিকিট কাউন্টার থাকে, এখান থেকেই টিকিট নেওয়া হয়। এখানে দেখো শ্রী রাধাকৃষ্ণ টেম্পলও রয়েছে, অনেক বড়। এটা হচ্ছে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত। এখানে সবাই ওয়েট করছে, সব এজেন্টরা এসে যার যার গেস্ট নিয়ে এখান থেকে চলে যাবে। আমাদেরকে কিছুটা রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই। তোমাদেরকে বলেছিলাম যে এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, আর দেখো, দেখে তোমরাও বুঝতে পারছো যে সত্যি অনেক সুন্দর রাস্তাঘাটগুলো। আজকে আমার ব্লগের মাধ্যমে তোমাদের পোর্ট ব্লেয়ার টু স্বরাজদ্বীপের পুরোটা শিপের জার্নিটা শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে অন্যদের একটু সুযোগ করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।